সেগুলো আমাদের প্রাণিত করে এবং বিশেষ করে একটু বানিয়ে বলছি না, ইসলামপুর তার মধ্যে অন্যতম। গতবাসী শান্তিনিকেতন বোলপুরে এই প্রশ্নটা রেখেছিলাম কিছু জ্ঞানীজনের মধ্যে, যে বোলপুরেই কি করে এটা অত্যন্ত শ্লাঘার বিষয়। চন্দনকে দেখলাম অল্প বয়সী একটি ছেলে এরকম করে সুন্দর করে করছে, সবাইকে সম্মান জানাচ্ছে। এদের মধ্যে কিছু কিছু মানুষ আমার পরিচিত, আমি কুচবিহারও গিয়েছিলাম এবং অন্যান্য জায়গায়, কিন্তু সাহিত্য আড্ডার প্রয়োজনীয়তা তো চিরকালীন। অতীতেও আমরা দেখেছি, তারই পরম্পরাগত ধারাবাহিক ধারা হিসাবে এটা আয়োজন করেন সংগঠকেরা। তারা সাহিত্যসেবী, নিবেদিত প্রাণ। তারা এই ধরনের সৃজনশীল কাজের মধ্য দিয়ে নীরবে সমাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, সামাজিক ভূমিকা তারা পালন করছেন। কারণ মানব সম্পদের উন্নয়ন সংস্কৃতি ব্যতিরেকে তো হতে পারে না। সংস্কৃতির যে বিভিন্ন ধারা রয়েছে, সেই ধারার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে সাহিত্য। আর এই যে লিটল ম্যাগাজিন আমরা যেটা বলি, এইখান থেকেই তো অনেক বিখ্যাত লেখক উঠে এসেছেন। তারা গল্প, কবিতা, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, এছাড়াও মানে অন্যান্য যে সমস্ত সৃজনশীল দিকগুলো আছে, তাদের যে কর্মকাণ্ড সবটাই প্রতিফলিত হয় এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে। সুতরাং সমাজকে সুন্দর, সুস্থ চিন্তা ভাবনার মানব সম্পদে যাতে সমাজের মধ্যে আমরা গড়ে তুলতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে আরও উৎসাহিত হতে পারে, এই ধরনের সৃজনশীল রোববারে সাহিত্য আড্ডা যে উত্তরবঙ্গ সাহিত্য আসরের ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন, তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমি পুরো অনুষ্ঠানটা থাকতে পারলে ভালো হতো, কিন্তু যেহেতু আমাদের বাংলা মোদের গর্ব অনুষ্ঠান চলছে, তাই পুরোটা থাকা হলো না। যাই হোক, এই অনুষ্ঠান, এই ধরনের অনুষ্ঠান যত বারবার হবে তত এলাকার মানুষ উপকৃত হবেন। বিশেষত এলাকার যারা শিশু কিশোর রয়েছেন তারা আলোকিত হবে। তারা নিজেদের, আমরা বলি না মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান, তো নিজেদের মাতৃভাষা সম্বন্ধে, মাতৃভাষা সাহিত্য সম্বন্ধে জানতে পারবেন, যার ফলে তারা নিজেরা ঋদ্ধ হবে, তাদের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠবে। তারা নিজেদের মতন করে চিন্তা করতে পারবে, নিজেদের সংস্কৃতির বিকাশ তারা নিজেরা করতে পারবে, যার ফলে তারা নিজেরা আরও নিজেদেরকে আরও উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। আমাদের একটা রবিবারের সাহিত্য আড্ডা ইসলামপুরে বহুদিন ধরে চলছে। 2008 সালে জন্ম। তারপর থেকে বেশ কিছুদিন পর থেকে আমরা প্রত্যেক বছর একটা উত্তরবঙ্গ সাহিত্য উৎসব করি। সেই সাহিত্য উৎসবে বিভিন্ন জায়গা থেকে, এমনকি বাইরের দেশ থেকেও অতিথিরা আসেন। অতিথি মানে যারা সাহিত্যের সঙ্গে যুক্ত, লেখালেখি করেন, সাহিত্য ভালোবাসেন, যাদের বিভিন্ন বইপত্র আছে বা প্রকাশক, এই ধরনের লোকদের আমরা নিমন্ত্রণ করি। তাদের মধ্যে কিছু জনকে আমরা বিশেষভাবে সম্বর্ধনা জানাই। প্রত্যেক বছরের মতো সেই ঐতিহ্য মেনে এবছরও সেই পর্বটা চলছে। এবং এরপরে আরেকটা পর্ব থাকে যেখানে প্রত্যেকে নিজের লেখা স্বরচিত যেসব সৃষ্টি সম্ভার, কবিতা, গল্প, সেগুলো পাঠ হয়। এটা প্রত্যেক বছরই হয়, এবছরও সেই অঙ্ক হিসেবে চলছে। না, অন্যবারে বাংলাদেশ বা নেপাল থেকে আসি। এবছর বাংলাদেশের খুব একটা অস্থিরতার কারণে সেটা হয়ে ওঠেনি। আর নেপাল থেকেও এবারে যাদের আমন্ত্রণ জানিয়েছিল ওনারা আসতে পারেননি, এনারা আসেন। আর এছাড়া আমাদের প্রতিবেশী রাজ্য বিহার থেকে কিছু আসেন। আর আমাদের রাজ্যের মধ্যে কুচবিহার থেকে আরম্ভ করে মালদা, কলকাতা থেকেও কখনো কেউ আসেন। তাই এবারে মোটামুটি কুচবিহার থেকে মালদা পর্যন্ত বেশ অনেকে সাহিত্যিকরা, কবিরা এবং যারা পত্রিকা প্রকাশ হয়েছে। হ্যাঁ, এখানে আমাদের ইসলামপুরেরই মনোনীতা চক্রবর্তী একটা ডাক পত্রিকা প্রকাশ করে, তার সেই পত্রিকাটা প্রকাশ হয়েছে। ডাকঘর নিয়ে এবারের তার থিম ছিল, এটা হয়েছে। আর আমাদের অনুষ্ঠানের স্মরণিকা তো আছেই। কয়দিন চলবে? না, এটা একদিনেরই প্রোগ্রাম আমাদের আজকে সন্ধ্যা পর্যন্ত। আজকে নতুন প্রজন্ম কতটা এসছে এগিয়ে? হ্যাঁ, নতুন প্রজন্মের মধ্যে একটু নতুন প্রজন্মের
ঘাটতি দেখা যাচ্ছে, এটা ঠিক, এটা আমাদের একটা ব্যর্থতাও বটে বলা যায়, যে আমরা নতুন প্রজন্মকে হয়তো সেভাবে আকৃষ্ট করতে পারছি না। তবে একদমই যে আশাব্যঞ্জক নয় তা নয় কিন্তু, কেননা চোপড়া থেকে, দাসপাড়া থেকে বেশ কিছু নবীন ছেলেমেয়েরা এসেছে যারা লেখালেখি করছে, এবং তারা আমাদের এই সংস্থাটার মাধ্যমে তাদের আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি, তারা যাতে একটা পাদপ্রদীপের আলোয় আসতে পারে। তাদেরও কিছু কিছু বইপত্র বেরিয়েছে এবং সেগুলোকে আমরা জনসমক্ষে নিয়ে আসার চেষ্টা করছি, এটাই আমাদের একটা সচেতন। আমি ডক্টর বিনয় ভূষণ বেরা, আমি এই সংস্থার সভাপতির পদে আছি, রবিবার সাহিত্য আড্ডার সভাপতি।